ম্যাড ফর ইউ লেখিকা তানিয়া খাতুন পর্ব ৩০। রাত বেশ গভীর, সবাই ডিনার সেরে যে যার রুমে চলে গেছে, কিন্তু সোহান এখনো ক্রিসের পিছু ছাড়ছে না। এতক্ষণ সে ক্রিসের সঙ্গে বক্সিং করছিল, দুজনেই হাঁপিয়ে উঠেছে। রুহি নিজের রুমে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। হঠাৎ দরজা খোলার শব্দে সে চমকে চোখ তুলে তাকায়, আর সেই মুহূর্তেই তার দৃষ্টি আটকে যায় ক্রিসের ওপর। ক্রিস হাত কাটা টি শার্ট পরে আছে, তার শক্ত মাংসপেশিগুলো ঘামে চকচক করছে। চুল এলোমেলো, বুক ওঠানামা করছে হাঁপানোর কারণে। অ্যাডামস অ্যাপেলটা ওঠানামা করছে, যেটা রুহির কাছে অদ্ভুত রকম আকর্ষণীয় লাগে। পুরো শরীর দিয়ে ঘাম ঝরছে, যেন ঠিক এইমাত্র রিং থেকে বেরিয়ে এসেছে। রুহিকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ক্রিস এগিয়ে এসে হালকা হাসিতে বলে, কি দেখছো বাটারফ্লাই? ক্রিসের কথায় রুহির গলা শুকিয়ে আসে। সে তড়িঘড়ি করে ল্যাপটপের দিকে তাকিয়ে বলে, তেমন কিছু না। সোহান দরজার কাছে দাঁড়িয়ে বলল, ও জিজু, চলো না কানামাছি খেলি, মজা হবে। ক্রিস তখনও হাঁপাচ্ছে, ঘাম ভেজা গলা মুছে হালকা স্বরে বলল, এভাবে খালি খেললে হবে নাকি শালাবাবু? ভবিষ্যতে তো বউ অসুস্থ হয়ে পড়বে। সোহান চোখ কুঁচকে ফেলল, কেন কেন, আমার বউ কেন অসুস্থ হবে? রুহি ল্যাপটপ বন্ধ করে বিরক্ত মুখে বলল, আপনার মুখে কিছুই আটকায় না, তাই না? ক্রিস বিছানায় হেলান দিয়ে হেসে বলল, একদম ঠিক, আর রাত হচ্ছে তাই সব কিছুই আটকানো কঠিন হয়ে পড়ছে। এই কথা বলার মাঝে ক্রিসের মাথায় হঠাৎ একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। সে সোজা হয়ে বসলো, চোখে ঝিলিক। সোহান আবার তাড়া দিল, জিজু চলো না প্লিজ, কানামাছি খেলি। ক্রিস ভ্রু তুলে বলল, খেলবো, নিশ্চয়ই খেলবো শালাবাবু, কিন্তু দুটো শর্ত আছে। সোহান উত্তেজনায় লাফিয়ে উঠল, কি শর্ত বলুন? ক্রিস আঙুল তুলে বলল, এক, তোর দিদিকে খেলায় নিতে হবে। দুই, চোখ বাঁধার পর যতক্ষণ না কাউকে ধরতে পারবি ততক্ষণ চোখ খোলা যাবে না। রুহি কিছু বলার আগেই সোহান হাত উঁচু করে চিৎকার করে উঠল, রাজি রাজি, আমি রাজি। আপু চলো চলো, তোমার রুমে আজকে জমজমাট খেল হবে। রুহি বিরক্ত মুখে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সোহান তার হাত ধরে এমনভাবে টানাটানি শুরু করলো যেন সে খেলতে না নিলে পৃথিবী থেমে যাবে। শেষ পর্যন্ত সোহানের আগ্রহের কাছে হার মেনে রুহি দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা ঠিক আছে, খেলবো। সাথে সাথেই সোহান দৌড়ে গিয়ে কাপড় এনে নিজের চোখ বেঁধে নিল। ক্রিস ঠোঁটের কোণে দুষ্টু হাসি নিয়ে দাঁড়িয়ে দেখছে। রাতের খেলা এখনই মজার হতে শুরু করেছে। সোহানের চোখে কাপড় বাঁধা হতেই সে দুই হাত সামনের দিকে বাড়িয়ে দিল, যেন অন্ধ হয়ে হঠাৎ পৃথিবীটা খুঁজছে। জিজু, আপু, আস্তি ধরতে। তার গলা উত্তেজনায় কাঁপছে। রুহি হেসে পেছনে সরে গেল। ক্রিসও নিঃশব্দে দুপা সরল, যাতে সোহান ভুল দিকে যায়। সোহান হাত বাড়িয়ে এগিয়ে এলো, ডান দিকে টিপ টিপ করে হাঁটছে, বাচ্চার মতো হাত দোলাচ্ছে। রুহি চাপা হাসিতে ফিসফিস করে বলল, ধরতে পারবি না। সোহান হঠাৎ বাঁদিকে ঘুরে হাত বাড়ালো। রুহি চমকে সরে গেলে প্রায় তার গাল ছুঁয়ে ফেলেছিল। কৃষ মজা পেয়ে নিচু গলায় বলল, এদিকে না, ওদিকে ওদিকে। তার কথা শুনে সোহান আরো বিভ্রান্ত হলো। রুহি ও কৃষ দুজনেই পেছন দিকে সরে গেল। সোহান আবার হাত বাড়িয়ে বলল, ধরলাম ধরলাম, আরে কই গেলে? রুহির হাসি থামছে না। ঠিক তখনই কৃষ হঠাৎ সামনে এলো। রুহির কোমরের কাছে নিচু হয়ে ফিসফিস করে বলল, চলো, খেলা এখানেই শেষ। রুহি কিছু বলার আগে কৃষ তার কোমর ধরে তুলে নিল কোলে। রুহি অবাক হয়ে ওঠা শব্দটা তার বুকের সঙ্গে মিশে গেল। কৃষ নিঃশব্দে দরজার দিকে এগিয়ে গেল। রুহির দুহাত তার কাঁধে জড়িয়ে গেল স্বাভাবিকভাবেই। দরজার কাছে পৌঁছে সে পিছন ফিরে তাকালো। সোহান তখনও দুই হাত নেড়ে ডান বাম করছে, বিছানার চাদরে পা জড়িয়ে ফেলল প্রায়। জিজু, আপু, কোথায় গেলে তোমরা? ধরবো এখনই। কৃষ ঠোঁটে দুষ্টু হাসি এনে খুব আস্তে দরজাটা লাগিয়ে দিল। ঠিক। সোহান ভেতরে একা অন্ধকারে চেঁচাতে লাগলো, ধরবো, একটু থামো তো, হাঁটুর নিচে কিছু লাগলো নাকি? আর বাইরে কৃষ রুহিকে এখনো কোলে নিয়ে দাঁড়িয়ে। রুহির মুখ লজ্জায় রাঙা, বুক দ্রুত উঠানামা করছে। কৃষ নিচু গলায় বলল, বাটারফ্লাই, এবার আমাদের খেলা শুরু হবে। আর ইউ রেডি? রুহি নিচু গলায় বলে, কৃষ, কিন্তু ও এখানে একা কি করবে? ওকে কিছু বলবেন না? কৃষ রুহির কানে আলতো করে ফিসফিস করে, চুপ, এখন কোনো কথা না বাটারফ্লাই, ও আমাদের না পেয়ে ঠিক ঘুমিয়েই পড়বে। এ কথা বলেই কৃষ রুহিকে নিয়ে সোহানের ঘরের দিকে হেঁটে যায়। ঘরে ঢুকেই রুহিকে নামিয়ে দিয়ে দরজাটা জোরে টেনে বন্ধ করে দেয়। রুহি অবাক হয়ে বলে, এই ঘরে? কৃষ বাঁকা হেসে বলে, তাহলে আর কি করব? শালাবাবুর সামনে তো আর খেলা যায় না। রুহি পিছিয়ে গিয়ে বুক ধরা কণ্ঠে বলে,
যদি আমি কিছু করতে না দিই। ক্রিস ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে, চোখে দুষ্টু ঝিলিক। না দিলেও আমি করে নেব বাটারফ্লাই। তার গলা নিচু, কিন্তু কথার উত্তেজনার উত্তাপ। রুহি হেসে বলে, তাহলে আমাকে ধরে দেখান। বলেই সে এক লাফে খাটে উঠে দাঁড়ায়। ক্রিস নিজের বুড়ো আঙুল ঠোঁটে বুলাতে বুলাতে রুহির দিকে তাকিয়ে বলে, ভেবে নে বাটারফ্লাই, তুই নিজে ধরা দিলে কম কষ্ট পাবি, কিন্তু যদি আমাকে কষ্ট করে তোকে ধরতে হয়, ইট উইল বি ভেরি হার্ড। রুহি ঠোঁট ফুলিয়ে মুখ বাঁকিয়ে বলে, আমি আপনাকে ভয় পাই নাকি হুঁ? রুহির এই অভিমানী মুখ দেখে কৃষ বাঁকা হেসে ওঠে। এক লাফে খাটে উঠে রুহিকে জড়িয়ে ধরে দুজনেই বিছানায় লুটিয়ে পড়ে। সবকিছু এত দ্রুত ঘটে যে রুহি ঠিক বুঝতেই পারে না কি হলো। কৃষ রুহিকে বিছানায় চেপে ধরে নিচু গলায় ফিসফিস করে, শিকারের হাত থেকে পালানো অত সহজ নয় বাটারফ্লাই। বিছানায় চেপে থাকা রুহির বুক ওঠানামা করছে দ্রুত। কৃষ দুহাত দিয়ে রুহির দুই কবজি ধরে উপরে তুলল, যেন তাকে পুরোপুরি নিজের আয়ত্তে নিয়ে নিল। রুহি শ্বাস টেনে বলে, ছাড়েন প্লিজ ছাড়েন। কিন্তু তার গলার কম্পনেই বোঝা যায় ওর ভেতরের ভয়টা আসলে অদ্ভুত এক টান। কৃষ রুহির গলা বরাবর মুখ নামিয়ে ফিসফিস করে, ছাড়বো কেন? আজ তোকে ছাড়া আর কিছুই চাই না। রুহির চোখ বুজে আসে, সে গলা কাঁপিয়ে বলে, কৃষ, এটা ভাইয়ের রুম। কৃষ একটু উঠে রুহির মুখের কাছে আসে, নাকে নাক ছোঁয়ানোর মতো দূরত্ব। তাতে কি, আমার এখনই তোকে লাগবে। রুহির বুকের উপর মুখ নামিয়ে কৃষ ধীরে ধীরে তার শ্বাসে গরম স্রোত ফেলতে থাকে। রুহির বেসামাল হয়ে ওঠে, হাত দুটো শক্ত হয়ে যায়। কৃষ ধীরে ধীরে তার ঠোঁট রুহির ঠোঁটের দিকে নামিয়ে আনে। মুহূর্তটা যেন থমকে দাঁড়ায়। কৃষের পুরুষালী অধর অবশেষে ছুঁয়ে ফেলে রুহির নরম গোলাপি অধরকে। যেন বহুদিনের অপেক্ষায় থাকা কোনো স্পর্শ আজ নিজের আয়ত্তে পেয়ে গেল। তার শক্ত উষ্ণ হাত রুহির উদর থেকে স্লোভাবে নেমে যায় রুহির কোমরের কাছে, যেন তার ত্বকের উষ্ণতা নিজের মুঠোয় ধরে রাখতে চায়। পরক্ষণেই কৃষ গভীরভাবে চুমু খেতে শুরু করে, একদম এমনভাবে যেন বহু বছরে জমে থাকা ক্ষুধা, বহুদিনে চেপে রাখা আকুলতা আজ রুহির ঠোঁট ছুঁয়ে মুক্তি খুঁজে পেল। রুহির নিঃশ্বাস কেঁপে ওঠে, শরীরের ভেতর দিয়ে অজানা শিহরণ বয়ে যায়। আর কৃষ আরও কাছে টেনে নেয় তাকে। কৃষ ধীরে ধীরে রুহিকে নিজের ভেতর থেকে উন্মুক্ত করে নেয়, যেন তার হৃদয়ের গোপন বাগানে আলতো করে প্রবেশ করছে। রুহির পোশাকের স্তরগুলোর স্থান হয় দূরে মেঝেতে। দুজনের শরীরের ফাঁকগুলো মিলিয়ে যায় নিঃশব্দে। কৃষ নিজের সমস্ত আড়াল সরিয়ে নিগ্রহ স্বচ্ছতায় রুহির সামনে দাঁড়ায়, যেন দুজন মানুষের মাঝে আর কোনো পর্দাই নেই এই মুহূর্তে। রুহি লজ্জায় নিজেকে আড়াল করতে চাইলেও অজান্তেই কৃষের গলায় জড়িয়ে ধরে, যেন তার উষ্ণতায় তার নিরাপদ আশ্রয়। কৃষের শক্ত বিশাল পুরুষালী শরীরের উষ্ণতার নিচে রুহি যেন নরম কোনো পাপড়ির মতো থিতিয়ে পড়ে, অভয় আর আকর্ষণের মিশ্র স্রোতে ভেসে। পুরুষের গভীর প্রবণতা রুহিকে এক অদ্ভুত ঘূর্ণিতে জড়িয়ে ফেলে, যেখানে দম, লজ্জা আর অনুভূতির ঢেউ একসঙ্গে কেঁপে ওঠে তার ভেতর। কৃষের দুই হাত রুহির শরীর জুড়ে নরম বাতাসের মতো ঘুরে বেড়ায়, প্রতিটি স্পর্শে আরেকটু বেশি করে ভর করে তাকে আদরের নীরব ভাষা। রুহির চোখ ভিজে উঠল, আর সেই মুহূর্তে মনে হলো যে রাতটা শুধু কাছাকাছি আসার ছিল, সেটাই দুই হৃদয়ের নতুন শুরুর সাক্ষী হয়ে রইল। কৃষ রুহির কানের ঠিক পাশে মুখ নিয়ে ধীরে ফিসফিস করে বলল, পুরোটা গেছে বাটারফ্লাই। রুহির নিঃশ্বাস কেঁপে উঠল, হুম, হ্যাঁ। কৃষ আরও গভীর হয়ে গিয়ে চাপা গলায় বলল, আর একটু যাই। রুহি তৎক্ষণাৎ তার হাত ধরে থামাতে চাইল, না প্লিজ। কৃষ নিচু গলায় বলে, সরি বাটারফ্লাই, আজ আর নিজেকে আটকাতে পারছি না। আজ যেন কৃষ নিজেকে থামানোর ক্ষমতাই হারিয়ে ফেলেছে। তার পুরো অস্তিত্ব দিয়ে রুহিকে আদর করা ছাড়া আর কিছুই ভাবতে পারছে না। রুহি বুঝে গেল আজ কৃষকে আর থামানো যাবে না। তার শরীর নিঃশব্দে অনুমতি দিয়ে দিল, আর সেই অনুভবেই রুহির সারাটা দেহ কেঁপে উঠল। কৃষ আরও বেপরোয়া হয়ে রুহিকে কাছে টেনে নিল। সময় অতিবাহিত হয়, ঘড়ির কাঁটার হিসেব নেই। প্রায় 3 ঘন্টা পেরিয়ে গেল অনবরত আদরে, নিঃশ্বাসে ও কাছে থাকার উষ্ণতায়। শেষে ক্লান্ত হয়ে কৃষ রুহির ওপর পুরোটা ভর করে শুয়ে পড়ল, মুখ গুজে দিল তার গলায়। রুহি আস্তে করে তার চুলে হাত বুলিয়ে দেয়, ভালোবাসা আর শান্তির ছোঁয়ায়। কৃষ, হাউ ডিড ইট ফিল বাটারফ্লাই? মোস্ট ফিলিং ইন দ্য ওয়ার্ল্ড।